বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল আমরা ঢাকা 12 আসনে, যেখানে আমি সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, যেখানে আমি বিএনপির সমর্থিত প্রার্থী হিসাবে কোদাল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন কোদাল মার্কার পক্ষে এক ধরনের মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, একটা বিশাল স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে। ভোটের একটা জাগরণও আপনারা দেখছেন এই ঢাকা 12 আসনে এই কোদাল মার্কাকে কেন্দ্র করে। গতকাল আমাদের মাগরিবের ঠিক আগে আগে আমাদের হাতির ঝিলে সেখানে মীরের বাগ অঞ্চলে আমাদের নির্বাচনী প্রচারণার মিছিল শেষ করার পরপরই আমাদের কর্মীরা যখন ফিরছিলেন, তখনই অতর্কিতে বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল আলম নীরব, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুটবল মার্কা নিয়ে যিনি নির্বাচনে অংশ নিচ্ছেন একই 12 আসনে, তার পরিচিত নাজমুল হক মাসুম, তার নেতৃত্বে আমাদের কর্মীদের উপরে অতর্কিত হামলা হয়, আক্রমণ হয় এবং আমাদের 5 জন কর্মী সংগঠক তারা আহত হয়েছেন। এবং এখানে আমরা 3 জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয়েছে। 2 জনকে মেডিকেল কলেজ থেকে রাতেই চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে, 1 জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছেন। এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমি দাবি করি অবিলম্বে গতকাল মীরের বাগে ঢাকা 12 আসনে কোদাল মার্কার এই কর্মীদের উপরে যারা হামলা করেছেন, এই নাজমুল হক মাসুম, তারপরে শ্যামলীর সহ যারা হামলা করেছেন প্রায় 40-45 জন, আমি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার দাবি করছি এবং অবিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি করছি। একই সাথে এটা আমি উল্লেখ করছি যে এই হামলা আক্রমণের সময় স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব তিনি নিজেই সেখানে উপস্থিত ছিলেন। আর তার মানে তিনি এই ঘটনার দায় দায়িত্ব তাকেই পুরোপুরি বহন করতে হবে। আমি নির্বাচন কমিশনকেও দাবি জানাই, স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন কমিশন তারা ডেকে নেবেন, তার কাছ থেকে তাকে জবাবদিহিতা নেবেন এবং তার এই ভূমিকার ব্যাপারে নির্বাচন কমিশনের বিধি অনুসারে তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আমি ইতিমধ্যেই আমরা গতকাল হামলা আক্রমণের ঘটনায় আমরা হাতিরঝিল থানায় আমরা মামলা দায়ের করেছি এদেরকে আসামি করে, এবং আমি দাবি করছি আগামী 24 ঘন্টায় এই চিহ্নিত সন্ত্রাসী হামলাকারীদেরকে যেন গ্রেপ্তার করা হয়। কারণ আমি আশঙ্কা করছি এখনই যদি এটা বন্ধ করা না যায়, নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি সহিংসতার ঘটনা ঘটবে এবং নির্বাচনকে এরা ঝুঁকির মধ্যে নিয়ে যাবে, প্রশ্নবিদ্ধ করবে, এই আশঙ্কা আমার আছে। একই সাথে আমি ঢাকা 12 সহ ঢাকার বিভিন্ন আসনে বা দেশব্যাপী যারা সন্ত্রাস করছেন, মানুষকে ভয় দেখিয়ে যারা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন, আমি তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আরেকটা কথা আমি বলেছি, এখনও অনেকগুলো অবৈধ অস্ত্র এটা কিন্তু এখনও পর্যন্ত বাইরে আছে। 5 আগস্টের পরে অনেক অস্ত্র উদ্ধার করা হয়নি, তারপরেও অনেক অবৈধ অস্ত্র এখন নির্বাচনী কাজে ব্যবহার হওয়ার একটা আশঙ্কা বাড়ছে, ঝুঁকিটা বাড়ছে। সরকারের উচিত হবে খুবই দ্রুত কম্বিং অপারেশনকে জোরদার করে যাবতীয় অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা, এমনকি বৈধ অস্ত্রগুলোকে 31 জানুয়ারির মধ্যে থানায় জমা দিতে বলা হয়েছিল। সেটা কতখানি কী হয়েছে আমি সেটা জানি না। না হলে কিন্তু এগুলো কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে, ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর ক্ষেত্রে এইসব অবৈধ অস্ত্র কিন্তু ব্যবহৃত হতে পারে। যেটা আমি শেষ করতে চাই, যেটা বলে যে আমি খুবই উদ্বিগ্ন। অনেকে আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান, বিতর্কিত করতে চান, অনেকে নানা নাশকতার ছকও কারো কারো থেকে থাকতে পারে। সুতরাং এখনই নির্বাচন কমিশন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সন্ত্রাস হামলাকারী, অবৈধ অস্ত্র বহনকারী তাদের বিরুদ্ধে যদি চূড়ান্ত ব্যবস্থা করা না যায়, তাহলে আমরা যেরকম একটা ইতিহাসের ভালো নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচন কিন্তু গুরুতর ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর আমি আশা করব এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইলেকশন কমিশন তারা খুবই দ্রুত তারা যাবতীয় উদ্যোগ তারা গ্রহণ করবেন। আর শেষ কথা আমি যেটা বলতে চাই, নির্বাচন কেন্দ্রে আমি দেখছি কেউ অবৈধ অস্ত্রের পাশাপাশি বিশাল অর্থের কালো টাকা এবং অবৈধ অর্থ
তারা কিন্তু ভোটকে প্রভাবিত করার জন্য তারা কিন্তু ব্যবহার করা শুরু করেছেন। নির্বাচন কমিশনকে এগুলোকে কগনিজেন্সের মধ্যে নেওয়া দরকার এবং ভোটের 72 ঘন্টা আগে অথবা 3-4 দিন আগে থেকে সমাজের নানা অংশের কাছে, বিশেষ করে শ্রমজীবী, দরিদ্র অথবা বস্তিবাসী, তাদের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়ার একটা অবৈধ অস্ত্র দিয়ে ভোট কেনার একটা তৎপরতা আমরা দেখি। এবারও ইতিমধ্যে আমি কিন্তু এটা খুব আমার কিন্তু বড় আশঙ্কা রয়েছে। আমি চাইব এ ব্যাপারে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থাগুলো, ল এনফোর্সিং এজেন্সিস তারা যেন এ ব্যাপারে খুব জোরালো ভূমিকা পালন করেন। কোনো অপ্রদর্শিত অর্থ, কোনো অবৈধ টাকা, কোনো কালো টাকা কোনোভাবে ভোটকে যাতে প্রভাবিত করতে না পারে। আমি আশা করি এই ব্যাপারে সবাই আমরা উদ্যোগ নেব। বিশেষ করে প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি সর্বাত্মক উদ্যোগ নেবার জন্য আমি আহ্বান জানাই। বিএনপিকে আমরা এটা জানিয়েছি, বিএনপি যেটা করেছেন আজকে এটা আমি আপনাদেরকে জানাই। গতকাল এমনিতেও একটা তালিকা ছিলই, বিএনপির সাইফুল আলম নীরবকে বহিষ্কার করার পরে ধরুন কিছু এলাকার, কিছু থানার, ওয়ার্ডের কিছু নেতা সংগঠকেরা তার সাথে কাজ করছিলেন এবং গতকাল সন্ত্রাস ও হামলাতেও যারা নেতৃত্ব দিয়েছেন, এরকম সেই মাসুম সহ আজকেই ঘন্টা 3 আগে বা ঘন্টা 2 আগে 17 জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। জনাব রুহুল কবির রিজভির সিগনেচারে 17 জনকে বহিষ্কার করা হয়েছে। আমি আশা করি একইভাবে যুবদল, ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল সহ যেসব অঙ্গ সংগঠনে যারা 2-4 জন তার সাথে কাজ করছে দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের ব্যাপারে অঙ্গ সংগঠনগুলো তারা আশা করি তারাও সেখানে ব্যবস্থা তারা গ্রহণ করবেন। নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষতার পরীক্ষায় নির্বাচন কমিশন পুরোপুরি পাশ করতে পারেনি। তাদের সদিচ্ছা নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের প্রজ্ঞা, তাদের কার্যক্রম, দক্ষতা বা দূরদর্শিতা নিয়ে আমার কিন্তু প্রশ্ন আছে। অনেকগুলো এনামুলির ঘটনা ঘটেছে, অনেকগুলো গুরুতর ঘটনাও সংঘটিত হয়েছে। আমি চাইব যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা 100% নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারেরও, অন্তর্বর্তী সরকার যারা দায়িত্বে আছেন, সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় তারা যদি পাশ করতে না পারেন, তাহলে কিন্তু আসলে কিন্তু আমরা যে ভালো নির্বাচন করতে চাই বা ইতিহাসের সেরা নির্বাচন, এটা কিন্তু সম্ভব হবে না। কারণ তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী নির্বাচন অনাকাঙ্ক্ষিতভাবে প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত পার্লামেন্টও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে থাকবে। তাহলে পরবর্তীকালে যে সরকার গঠিত হবে, সেই সরকারকেও কিন্তু নানা প্রশ্ন হোঁচট খেতে খেতে তাদেরকে হাঁটতে হবে। সেটা অনেকে বলবার চেষ্টা করছেন, আমারও আশঙ্কা আছে কোনো কোনো প্রতিদ্বন্দ্বী দল বা প্রার্থীর দিক থেকে কোথাও কোথাও তারা দেশব্যাপী কোনো একটা মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের কথা আমি শুনতে পাচ্ছি। আবার বেশ কিছু আসনকে কেন্দ্র করো, সংসদীয় আসনকে কেন্দ্র করো, আর আমি এটা মেটিকুলাস ডিজাইনটা হচ্ছে, যদি এটা ভেঙে বলি, সেটা হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা তাদেরকে প্রভাবিত করা, এটা একটা। 2 হলো ভোটের কারচুপি করা, 2। 3 নম্বর হলো কিছু কিছু কেন্দ্রে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে সাধারণভাবে যারা বিজয়ী হতে পারেন তারা যেন বিজয়ী হতে না পারেন, এরকম পরিস্থিতি তৈরি করা। আর হচ্ছে কাউন্টিংয়ের ক্ষেত্রে সর্বশেষ এবার যেহেতু গণভোটটাও আছে, লম্বা সময় লাগবে, সেই এরকম একটা দীর্ঘ সময় নিয়ে ভোটটাকে নানাভাবে, ভোটের প্রকৃত তথ্যটাকে বিকৃত করা, পাল্টে দেওয়ারও একটা আশঙ্কা অনেকেই করছেন, আমিও আশঙ্কাটা করছি। তো এটাকে বিবেচনায় রেখে আমি উচিত হবে বিশেষ করে নির্বাচন কমিশনের যেসব প্রশ্ন আমরা ইতিমধ্যে উত্থাপন করেছি, নাগরিকদের ইলেকশন মনিটরিং কমিটির নির্বাচন সংশ্লিষ্ট যেসব ব্যক্তিবর্গ তারাও কিন্তু অনেকগুলো আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশনকে কোনো প্রশ্নটা উড়িয়ে না দিয়ে প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোর ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া দরকার। না হলে কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারেও কিন্তু খুব গুরুতর আপত্তি উঠবে আর কি। এবং তাহলে নির্বাচন কমিশনকে হয়তো আমরা এখন তাদেরকে কিছু প্রশংসা করলেও দেখা যাবে যে গত 3টা নির্বাচন কমিশনের মতোই তাদের ব্যাপারেও হয়তো আমাদেরকে হয়তো ভূমিকা নিতে হতে পারে। আমি এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিশ্চয়ই চাই না।